স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। পূর্বের ক্লাসে আমরা মালভূমি সম্পর্কে পড়ছিলাম। তো মালভূমির দুটো অংশ আমরা জেনেছিলাম। কি কি পার্ট আমরা পড়েছিলাম? আচ্ছা, একটা আমরা পড়েছিলাম প্রথমে মালভূমি সম্পর্কে বিস্তারিত, মালভূমির সংজ্ঞা, মালভূমির উৎপত্তি কিভাবে হয়েছিল, মালভূমির বৈশিষ্ট্য এবং মালভূমির শ্রেণীবিভাগ, তাই তো? তো শ্রেণীবিভাগের মধ্যে থেকে আমরা বলেছিলাম যে প্রধানত তিনটি উপায়ে যখন মালভূমির সৃষ্টি হয়, ভূগাঠনিক, ক্ষয়জাত এবং সঞ্চয়জাত। তার মধ্যে থেকে আমরা ভূগাঠনিকের একটা অংশ আমরা পড়েছিলাম। সেটা কি মালভূমি বলতো? ভূগাঠনিক প্রক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি। ভেরি গুড। আচ্ছা, আরো একটা অংশ আমরা পড়েছিলাম। সেটা কি মালভূমি পড়েছিলাম? লাভা মালভূমি, তাই তো? লাভা মালভূমি কিসের অংশ? লাভা মালভূমি ছিল সঞ্চয়জাত মালভূমির একটা অংশ, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তোমাদের যে প্রশ্নগুলো আমি বলেছিলাম, যে প্রশ্নগুলো তোমরা সবাই ভালোভাবে জেনে এসেছো, পড়ে এসেছো, ঠিক আছে? তো মালভূমি পুরো অংশ, অধ্যায়টা আমরা যখন শেষ করব, তো এই মালভূমির ওপরে আমরা একটা স্পেশাল ক্লাস নেব, যেটাতে দেখবো যে তোমরা কতটা খুব ভালোভাবে তৈরি হয়েছো। আমি সেটা সম্পর্কে একটা বিস্তারিত, যেটা পরীক্ষা বলে, সেটা পরীক্ষা আমি নেব, দেখবো তোমরা কতটা ভালো সেটাতে জানতে পেরেছো, বুঝতে পেরেছো। লিখিত পরীক্ষা আমি তোমাদের থেকে একটা নেব, ঠিক আছে? তো তার আগে এই ক্লাসটা, আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো মালভূমি, তো আজকের পাঠ্যসূচি হচ্ছে মালভূমি, ঠিক আছে? তো মালভূমির যে দেখো, পূর্বেও যেমন ভাবে দেখিয়েছিলাম, আজকেও সেরকম ভাবে দেখিয়েছি। আর মালভূমির আমি এই যে অংশটাতে মালভূমির শ্রেণীবিভাগটা আমি জাস্ট তোমাদের সামনে দেখিয়েছি, একটু তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। এটা আমরা আগের দিন দেখেছিলাম তো। আচ্ছা, তো আমি মনে করিয়ে দিচ্ছি, এই জন্যই মনে করিয়ে দিচ্ছি যে দেখো, পর্বত বেষ্টিত মালভূমিটা আমরা জেনেছি, আর জেনেছি ব্যবচ্ছিন্ন মালভূমি। আজকে আমরা যে জিনিস জানবো সেটা হচ্ছে, একটা জানবো মহাদেশীয় মালভূমি সম্পর্কে, আর একটা জানবো তোমার লাভা মালভূমি সম্পর্কে। বোঝা গেল স্টুডেন্টস? ঠিক আছে। তো দেখো, এটাও আমি আজকে বলে দিয়েছি আবার, আমাদের এতগুলো মালভূমি থাকলেও আমরা পাঠ্যসূচি অনুসারে 4টি মালভূমি নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানটাতে আজকে আমরা শুরুতে যে মালভূমিটা জানবো সেটা হচ্ছে লাভা মালভূমি। আমাকে কেউ একটু বলো, লাভা মালভূমি কোন প্রকার মালভূমির উদাহরণের মধ্যে পড়ে? বলো বলো। না, ক্ষয়জাত নয়। আরেকজন কেউ বলো। সঞ্চয়জাত মালভূমি। ভেরি গুড। লাভা মালভূমি হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। আচ্ছা, শুরুতে আমরা একটু জানি লাভা এই জিনিসটা কি বলতো? লাভা এর নাম আগে শুনেছো? শুনেছো? আচ্ছা, বলো। আচ্ছা, লাভাটা হচ্ছে যে ভূ অভ্যন্তরে যখন বিভিন্ন খনিজ পদার্থ এবং বিভিন্ন শিলাস্তর যখন গলিত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলছি ম্যাগমা। এই ম্যাগমাই যখন বাইরে বেরিয়ে আসে, ভূপৃষ্ঠের বাইরে নির্গত হয়ে যায়। কিভাবে নির্গত হবে ভূপৃষ্ঠের বাইরে? আমরা কি তাকে কি যেমন ভৌম জল তুলে আনি, সেরকম ভাবে কি তুলে আনবো তাকে? এটা আমাদের কাজ নয়, এটা প্রকৃতির কাজ। প্রকৃতি তার নিয়মে হয়। কিভাবে হয়? অগ্নুৎপাতের মাধ্যমে হয়। ভূপৃষ্ঠের দুর্বল যদি কোনো অংশ থাকে, ছিদ্র থাকে, ফাটল থাকে, সেই অংশ থেকে যখন লাভা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে,
বেরিয়ে আসার ফলে এটা যদি বিস্তৃত অঞ্চল জুড়ে একটা লাভার চাদর সৃষ্টি করে, লাভার অংশ যদি সৃষ্টি হয়ে গেলে সেটা যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, কারণ এই লাভা প্রচন্ড গরম, সম্পূর্ণ গলিত অবস্থায় অভ্যন্তর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে যখন ধীরে ধীরে ঠান্ডা হবে, ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য এর বিভিন্ন অংশের তোমার গঠন বিভিন্ন রকম হতে পারে। কারণ সব জায়গায় তো খনিজ সমানভাবে সংযুক্ত নেই, কোথাও খনিজ বেশি থাকে, কোথাও কম থাকতে পারে। বিভিন্ন রকমের খনিজ আছে, তাদের ঠান্ডা হওয়ার ধরনও বিভিন্ন রকম, সেই হিসাবেই ঠান্ডা হয় ভূপৃষ্ঠের উপরে এসে। তো এইভাবে যে মালভূমি গড়ে উঠছে আমাদের এই ভূপৃষ্ঠের ওপরে, সেটাকে আমরা বলবো লাভা মালভূমি। এবং যেহেতু এটা অগ্ন্যুৎপাতের মাধ্যমে সঞ্চয়ের ফলে গঠিত হয়, তাই জন্য একে আমরা বলবো আগ্নেয় বা সঞ্চয়জাত মালভূমি। দেখো, এই যে অংশটা আমি তোমাদের দেখিয়েছি, যে ছবিটা তোমরা একটু সবাই লক্ষ্য করো, খেয়াল করো। দেখো, এই যে লাভার স্রোত, এটা কি আমরা নদীর সঙ্গে তুলনা করতে পারছি? নদীর এরকম স্রোত দেখতে পাই না? নদীর জলধারাও একটা অংশ থেকে উপর অংশ থেকে নিচের দিকে প্রবাহিত হয়। লাভাও দেখো, এটা ভূপৃষ্ঠের কোনো একটা অংশ দিয়ে ছিদ্রপথ হতে পারে, ফাটল হতে পারে, ম্যাগমা চেম্বার থেকে বেরিয়ে লাভা বাইরে বেরিয়ে গেছে। এবং এই যে স্রোতের আকারে লাভা একটা অংশ থেকে আর একটা অংশে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এটা কিভাবে হচ্ছে দেখো, বলছে ক্ষুব্ধ মণ্ডলের গলিত এবং উত্তপ্ত ম্যাগমা ভূত্বকের ফাটল, ছিদ্রপথ এবং ছিদ্রপথ দিয়ে কোনো বিস্ফোরণ ছাড়াই যখন বিদার অগ্ন্যুৎপাতের মাধ্যমে লাভা স্রোতের আকারে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এবং এটা কিন্তু একবার হচ্ছে না, ধরো আজকে একটু হলো, তাহলে আজকে অনেক দূরে চলে গেল, সেটা চলে গেল, আবার পরের দিন হচ্ছে, তার উপরে যখন আবার হচ্ছে, আবার খানিক দিন পরে আবার অগ্ন্যুৎপাত হতে পারে, অগ্ন্যুৎপাত হওয়ার পরে এই যে লাভার স্তরটা তৈরি হয়েছিল তার উপরে আবার তৈরি হচ্ছে। তাহলে এরকম বারবার অগ্ন্যুৎপাতের প্রভাবে গড়ে ওঠে এবং চ্যাপ্টারদের শীর্ষ হয়, তার ফলে এইভাবে লাভা মালভূমি গড়ে ওঠে। এবং এই যে এতবার অগ্ন্যুৎপাত হয় বলে এই লাভা মালভূমির অংশে কিন্তু অনেকগুলো স্তর আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে? এই যে লাভা মালভূমি দেখতে পাচ্ছ, একদম পুরো যে গলিত লাভা, এটা কিন্তু এর উত্তপ্ত ব্যাপক, এর তাপ এখানটায় অনেকটাই বেশি, সম্পূর্ণ গলিত অবস্থায় রয়েছে। দেখো, এই চারিপাশে যে অংশগুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি সব কিন্তু কৃষ্ণ অর্থাৎ কালো রঙের, তাই না? এবং এটা প্রধানত আমরা দেখতে পাই তরল ক্ষারীয় ব্যাসল্ট শিলা, ঠিক আছে? এবং এই যে উৎপত্তি যখন আমরা বলবো লাভা মালভূমি, উৎপত্তি যখনই আমরা আলোচনা করব তখনই আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো রকম বিস্ফোরণ ছাড়াই এই উৎপত্তি হচ্ছে। যদি কোনো একটা অংশে বিস্ফোরণ হয়, যেমন বিস্ফোরণের মাধ্যমে লাভা বাইরে নির্গত হয়, এবং সেটা কিন্তু ওই অংশে আর এই লাভা মালভূমিটা গড়ে উঠবে না। কারণ বিস্ফোরণ যখন হচ্ছে, তাহলে যে অংশে বিস্ফোরণ ঘটছে, বিস্ফোরণ কখন হয়? ধরো যে ম্যাগমা চেম্বার যে নলের মাধ্যমে ভূপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত হয়ে আছে, লাভা প্রথমবার উদ্গীরণ হয়েছিল, হওয়ার ফলে সেই নলের মাধ্যমে লাভার অংশগুলো জমাটবদ্ধ হয়ে আছে। এবং পরবর্তী সময়ে যখন লাভা আবার উদ্গীরণ হচ্ছে, তখন কি করে, ওই যে মুখটা জমাটবদ্ধ হয়েছিল তখন সেটাকে তার চাপের প্রভাবে ফাটিয়ে দেয়, তখন এক ব্যাপক বিস্ফোরণ হয়। এইভাবেও লাভা বাইরে নির্গত হয়। কিন্তু আমি জাস্ট এইখানে এতগুলো কথা এই জন্যই বললাম, যদি কোনো একটা জায়গায় ব্যাপকভাবে বিস্ফোরণ হয়, তাহলে সেখানে কি আর সঞ্চয়ের মাধ্যমে লাভা মালভূমি গড়ে উঠবে? তাহলে বিস্ফোরণ হয়ে গেল মানে কি, সেই উপরের অংশটুকু এটা ক্ষয় হয়ে গেল ব্যাপকভাবে। সেই জন্য বারবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো রকম বিস্ফোরণ ছাড়াই বিদার অগ্ন্যুৎপাতের মাধ্যমে যখন লাভা স্রোত বেরিয়ে চাদরের আকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গঠিত হবে,
তখন আমরা একে আগ্নেয় বা সঞ্চয়জাত বা লাভা মালভূমি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই বিদার অগ্নুদ্গম আমরা বলছি, বিদার অগ্নুদ্গম জিনিসটা কি কি বলতো? বিদার অগ্নুদ্গম তোমরা এগুলো কিন্তু পূর্ববর্তী ক্লাসে একটি হলেও পড়ে এসেছো। বিদার অগ্নুদ্গম হচ্ছে, কেউ কি বলতে পারবে? আচ্ছা, তো আমি একটু ভালো করে বলে দিই। কোনো রকম বিস্ফোরণ ছাড়াই চ্যুতি হতে পারে, ফাটল হতে পারে, কোনো অংশের জোড়া অংশ হতে পারে, কোনো ছিদ্রপথ হতে পারে, প্রবল বেগে লাভা যখন বাইরে বেরিয়ে আসে সেই পদ্ধতিটার নামই হলো বিদার অগ্নুদ্গম। ঠিক আছে। এই লাভা স্রোতের মতো বয়ে গিয়ে বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে। প্লাবিত মানে কি? মানে বন্যার মতো হয়ে যায়। নদীতে যখন অতিরিক্ত পরিমাণে জল বেশি হয়ে যায় তখন কি হয়? নদীর দুকুল ছাপিয়ে দুদিকেই প্লাবিত করে, এবং যখন প্লাবিত হয়ে যায় দেখবে তার ফলেও কিন্তু একটা সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? কারণ এই যে বন্যার জলটা যে দুদিকের ভূমির উপরে চলে গেল, এই জলের সঙ্গে পলি বালি কাঁকড় কিছু পরিমাণে ছিল, তাহলে সেগুলো ধীরে ধীরে থিতিয়ে পড়েছে। জলটা যখন আবার প্লাবনের জলটা যখন আবার যখন ফিরে আসছে নদীতে, নদী স্রোতের মধ্যে, তখন এই পলিগুলো কিন্তু নিচের অংশে থিতিয়ে পড়ে গেছে। এই একই রকম ভাবেই এই লাভা স্রোতটাও বিস্তীর্ণ অঞ্চলকে, দেখো এই যে ছবিটা, বিস্তীর্ণ অঞ্চলকে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। ঠিক আছে, যতদূর চোখ গেছে দেখো শুধু লাভা স্রোত চলে গেছে। এবং এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এই যে অংশটা একদিনে কিন্তু তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে এগুলো জমা হতে 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 ভূপৃষ্ঠের অন্য অংশের থেকে এর উচ্চতা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, হওয়ার ফলে এই মালভূমিটা গঠিত হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এই যে ছবিটা দেখছো, এই ছবিটা আগে দেখেছো তোমরা? আচ্ছা, ছবিটার মধ্যে কি দেখানো হয়েছে? ছবিটার মধ্যে দেখানো হয়েছে, দেখো এই যে লাভার যে স্তর, দেখো লিথোস্ফিয়ার যে অংশ লেখা আছে এইখানে হচ্ছে ম্যাগমা চেম্বার, অর্থাৎ এই যে ম্যাগমাটা ভেতরে, ম্যাগমার ভান্ডারটা, ক্ষুব্ধমণ্ডলে উত্তপ্ত এবং গলিত ম্যাগমাটা জমা হয়ে রয়েছে। সেইখান থেকে দেখো এটা যদি ভূপৃষ্ঠের ফাটল বা কোনো ছিদ্রপথ আমরা ধরি, সেখান থেকে দেখো নিচ থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচ থেকে ওপরের দিকে লাভা এরকম বাইরে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে কি হচ্ছে? দুটো দিকেই এবং সব দিক অংশে লাভা চাদরের মতো ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই গেল আমাদের লাভা মালভূমির উৎপত্তি এবং তার বিদার অগ্নুদ্গম সম্পর্কে ধারণা। ঠিক আছে, তাহলে কারোর কি কোনো বুঝতে অসুবিধা হলো? নেই। আচ্ছা, এরপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে লাভা মালভূমির তার বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে লাভা মালভূমির? দেখো ছবিগুলো দেখলে তোমরা, তোমাদের ধারণা হবে লাভা মালভূমির সম্পর্কে। সেটা হচ্ছে, যখন লাভা মালভূমিটা দেখছো, দেখো ছবিগুলো দেখো একদম পুরো কালো এবং কৃষ্ণ মৃত্তিকা হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখো স্তরগুলো লক্ষ্য করা যাচ্ছে। প্রথম যে ছবিটা দেখো, ধীরে 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 যখন চলে যাচ্ছে তাদের মধ্যে দেখো একটা স্তর কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দূরবর্তী অংশগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং কাছের অংশগুলো কিন্তু একটু পরেই ঠান্ডা হবে, মানে আরো বেশি সময় নিয়ে ঠান্ডা হবে। তো এই ছবিগুলোর মধ্যে দিয়েই আমরা উৎপত্তিগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো। প্রথমেই বলছে শিলা ও মাটি। শিলা মাটি কিভাবে গড়ে উঠছে? বলছে যে বিদার অগ্নুৎপাত যে ঘটছে, এই বিদার অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের ব্যাসল্ট জাতীয় অত্যন্ত কঠিন লাভা শিলা জমা হয়ে এটি গড়ে উঠছে। এবং যেহেতু পুরোটাই ব্যাসল্ট শিলার দ্বারাই হচ্ছে, ব্যাসল্ট শিলার ওপরেই গড়ে উঠছে অঞ্চলটা, তাই এটার রং হচ্ছে কৃষ্ণ বা কালো মৃত্তিকা। বোঝা গেল? এই কৃষ্ণ মৃত্তিকা, কালো মৃত্তিকা কিন্তু তুলো চাষ ব্যাপকভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, এই যে মালভূমির শীর্ষদেশ কেমন হবে?
এই মালভূমির শীর্ষদেশ অর্থাৎ উপরিভাগ হবে চ্যাপ্টা ধরনের, চূড়াগুলি একদম চ্যাপ্টা ধরনের হয়, উপরিভাগ চ্যাপ্টা এবং পর্বতগুলো চ্যাপ্টা হবে। ধাপ কি হয়েছে, ম্যাগমার ঘনত্বের পার্থক্যের জন্য, অর্থাৎ দেখবে ম্যাগমার ঘনত্ব মানে কি, ওই যে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে, কোথাও সেটা অতিরিক্ত গাঢ় হতে পারে আর কোথাও গাঢ়র থেকে একটু হালকা হতে পারে, তার উপরেই ঠান্ডা নির্ভর করছে। কেন বললাম এটা, দেখো যদি আমরা বাড়িতে দুধ গরম করি, যদি একটু অনেকটা বেশি একটু ঘনত্ব বেশি মোটা দুধ, ঘন দুধ যেটা আমরা বলি, সেটা কিন্তু ঠান্ডা হতে একটু সময় বেশি লাগে। আর পাতলা দুধ বা যে কোনো পাতলা জিনিস ঠান্ডা হতে কিন্তু খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। সেই জন্যই বলছে ম্যাগমার ঘনত্বের ওপরে এবং আবহবিকারের ওপরে ক্ষয়কার্য হয়, তার ফলে বিভিন্ন অংশে এটা সিঁড়ির মতো ধাপ গড়ে ওঠে। ঠিক আছে, সিঁড়ির মতো যখনই ধাপ গড়ে ওঠে তখন সেটাকে ডেকান ট্রাপ বলা হয়। ডেকান ট্রাপ আমরা পরের অংশে বিস্তারিতভাবে আমি তোমাদের সামনে দেখাবো। ডেকান ট্রাপ দেখা যেতে পারে। আচ্ছা, অবস্থান কোথায় হয়, এগুলির অবস্থান মহাদেশের অভ্যন্তর ভাগেই হয়। স্বাভাবিক, মহাদেশে আমরা বসবাস করি, মহাদেশের অভ্যন্তর ভাগেই কিন্তু এই লাভা মালভূমি আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল লাভা মালভূমি সম্পর্কে সম্পূর্ণ ভাবে। যে লাভা মালভূমি বৈশিষ্ট্য কি বললাম, কেউ একটা বৈশিষ্ট্য আমাকে বলো। আচ্ছা, লাভা মালভূমির পর্বতদেশ বা উপরিভাগ চ্যাপ্টা আকৃতির হয়। আচ্ছা, প্রথম পয়েন্টটা কি বলেছিলাম, প্রথম অংশটা শিলা বা মাটি, এটা কি রঙের হয়, কৃষ্ণ মৃত্তিকা, তাই তো। এইখানটায় এই অঞ্চলে যে মৃত্তিকাটা দীর্ঘদিন ধরে জলবায়ু বা আবহাওয়ার বিভিন্ন কারণের জন্য পরপর যে সৃষ্টি হয় মৃত্তিকা, তখন সেটা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা সৃষ্টি হয়। ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে লাভা মালভূমির উদাহরণগুলো আছে। কি কি উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে ভারতের ডেকান ট্রাপ মালভূমি, ঠিক আছে, এবং রয়েছে মালব মালভূমি। ভারতবর্ষে এই দুটি লাভা মালভূমি লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ আমেরিকার অল্টিপ্লানো পারানা মালভূমি রয়েছে। উত্তর আমেরিকায় কলম্বিয়া এবং স্নেক মালভূমি রয়েছে। আফ্রিকার ইথিওপিয়া রয়েছে, সোমালিয়া, অস্ট্রেলিয়ার কিম্বারলে মালভূমি রয়েছে এবং আয়ারল্যান্ডের অস্ট্রিম মালভূমি লক্ষ্য করা যায়। এই যে মালভূমিগুলো আমরা বললাম, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে এইরকম ভাবেই, যে আফ্রিকার একটি লাভা মালভূমির নাম উল্লেখ করো। সেখানে আমরা কোনটা উল্লেখ করব, কি নাম বললাম, ইথিওপিয়া বা সোমালিয়া। ভেরি গুড। ভারতবর্ষের যদি কোনো লাভা মালভূমির নাম উল্লেখ করতে বলা হয়, তাহলে আমরা কি উল্লেখ করব, ডেকান ট্রাপ এবং মালব মালভূমি। তাহলে এইরকম ভাবে আমরা সমগ্র পৃথিবী জুড়ে যে লাভা মালভূমিগুলো অবস্থান করছে, এই লাভা মালভূমিগুলোর নাম আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ডেকান ট্রাপ আমি বলেছিলাম, ডেকান ট্রাপ সম্পর্কে তোমাদের আমি বিস্তারিতভাবে জানাবো। তো ডেকান ট্রাপ কোথায় গড়ে ওঠে, ডেকান ট্রাপ দেখো এই যে ছবিটা আমি দেখিয়েছি, একটু সিঁড়ির মতো কি ধারণা পাওয়া যাচ্ছে এই অংশে, যাচ্ছে তাই তো। দেখো এই যে নিচের যে অংশ থেকে যখন উপরের দিকে আমরা প্রথমে চ্যাপটা বলেইছি, দেখো উপর থেকে নিচের দিকে, এবং এই যে স্তরে স্তরে গঠিত হয় বলেই এখানে সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এই ডেকান ট্রাপ কাকে বলছি আমরা, ভারতের উপদ্বীপীয় যে মালভূমি রয়েছে সেই পশ্চিম অংশে ব্যাসল্ট ক্ষারীয় লাভা গঠিত এবং পূর্বাংশে ধাপযুক্ত যে অঞ্চল, সেই অঞ্চলকে আমরা ডেকান ট্রাপ বলছি। তো উৎপত্তি কিভাবে হয়েছে, এর উৎপত্তি হয়েছে 7 থেকে 13 কোটি বছর আগে। তার মানে এটা হচ্ছে বয়সে
প্রাচীন মালভূমির একটা অন্যতম উদাহরণ। 7 থেকে 13 কোটি বছর মানে এটা নবীন মধ্যে পড়ছে না, এটা প্রাচীন, সুপ্রাচীন, দীর্ঘকাল ধরে এটা মানে কি বলবো, ক্ষয়কার্যের ফলে, বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে এইরকম মালভূমি গড়ে উঠতে দেখা যাচ্ছে। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য আছে ডেকান ট্র্যাপের? এর ক্ষেত্রমান প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার, তার মানে কতটা জায়গা জুড়ে এটা বিস্তার করছে। লাভা স্তর পূর্ব দিকে, অর্থাৎ ভারতবর্ষে যে উপদ্বীপে মালভূমি রয়েছে তার পূর্ব দিকে 150 মিটার পর্যন্ত গভীর হতে পারে এবং পশ্চিম দিকে 3000 মিটার পর্যন্ত গভীর হতে পারে। আর পশ্চিম দিকে লাভার স্তরটা অনেকটাই মোটা, আমরা এখান থেকে বলতে পারি। আচ্ছা, পূর্ব দিকে এই উপদ্বীপে মালভূমির পূর্বাংশে ধাপযুক্ত অঞ্চলটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, এই পাহাড়ের চূড়াগুলি চ্যাপ্টা, দেখো পাহাড়ের চূড়া, যে কটা চূড়া দেখতে পাবো সবকটা চূড়াই কিন্তু চ্যাপ্টা। ঠিক আছে, ক্ষয়কার্য হয়ে গিয়ে চ্যাপ্টা অংশ ধারণ করেছে। এর ভূভাগ কালো মাটি দ্বারা আবৃত। তা কালো মাটি আমরা আগেও দেখেছি, এখানটা তো যেহেতু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তো এর ডেকান ট্র্যাপের অংশে কালো মাটি আমরা দেখতে পাই। দেখো আরো একটা আমি দেখিয়েছি, এটাও দেখো বৈষম্যমূলক ক্ষয় হয়ে গেছে, ক্ষয়ের ফলে ধীরে ধীরে একটা ধাপ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এরও উপরিভাগ কিন্তু চ্যাপ্টা। তাহলে এই গেল ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ সম্পর্কে বিস্তারিত টিকা যদি লিখতে বলা হয় তাহলে কি লিখতে পারা যাবে? লেখা যাবে, তাই তো। এই ডেকান ট্র্যাপ সম্পর্কে প্রথমেই আমাদের বলতে হবে ডেকান ট্র্যাপ সংজ্ঞা, কিভাবে এর উৎপত্তি হলো, এবং এর যে 5টি বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে রেখেছি, এই 5টা বৈশিষ্ট্য কিন্তু একদম সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে। আমি আরেকটু বলে দিই, ক্ষেত্রমান বলতে হবে 5 লক্ষ বর্গ কিলোমিটার, লাভার স্তর বলতে হবে, পূর্ব দিকে লাভার স্তর একটু হলেও কম, পশ্চিম দিকে কিন্তু বেশ গভীর, পূর্ব দিকে সিঁড়ির মতো ধাপযুক্ত লক্ষ্য করা যায়, পাহাড়ের চূড়াগুলি চ্যাপ্টা, আর ভূভাগ হচ্ছে কালো মাটি দ্বারা আবৃত। এই হলো আমাদের ডেকান ট্র্যাপের সম্পর্কে জানতে চাওয়া হয়, এগুলোই আমরা বলবো, তাহলে আমাদের ডেকান ট্র্যাপ সম্পর্কে খুব সম্পূর্ণ বলা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের যে অংশ আছে, লাস্ট পাঠ্যসূচি অনুসারে লাস্ট যে মালভূমি আমরা জানবো সেটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি কাকে বলবো? তো দেখো নামটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মহাদেশীয়, তাই তো। তো কি আছে, ভূত্বকের প্রাচীন যে অংশগুলি রয়েছে সেই প্রাচীন অংশগুলি বিচ্ছিন্ন হয়ে এবং সুবিস্তৃত মহাদেশ জুড়ে সুস্থিত, এবং প্রাচীন যে অংশ বা প্রাচীন যে ভূমিরূপ গড়ে ওঠে তাকেই মহাদেশীয় মালভূমি বলা যায়। বোঝা গেল? এই মালভূমিগুলি ঢাল বা বর্মের মতো অত্যন্ত কঠিন, সুস্থায়ী। ঢাল বর্ম মানে কোনটা বলতো? দেখবে পূর্বে যখন রাজারা যুদ্ধ করত, তারা সেনাপতি বা রাজারা ঢাল, গোল একটা ঢাল তারা নিত আত্মরক্ষার জন্য, যেটা কেনটা বেশ কঠিন, যাতে সহজে শত্রুপক্ষ যদি কোনোভাবে তারা আক্রমণ করে সেই ঢাল দিয়ে তারা সেটাকে রক্ষা করতো সামনের দিকে দিয়ে। তো সেটা সেজন্য বলছে ঢাল বা বর্মের মতো এটা অত্যন্ত কঠিন হয় এবং সুস্থায়ী হয়। কেন কঠিন সুস্থায়ী হচ্ছে? কারণ দীর্ঘকাল ধরে এর উপরের অংশের যে নরম শিলাস্তরটা সম্পূর্ণভাবে ক্ষয় পেয়ে গেছে। ক্ষয় পেয়ে কঠিন শিলাস্তরটা সম্পূর্ণরূপে দণ্ডায়মান অবস্থান করছে। এখান থেকে আর ক্ষয় পাওয়ার সেরকম সম্ভাবনা নেই। ঠিক আছে, সেই জন্য এটা সুস্থায়ী হয়ে গেছে। এই অংশকে আমরা বলবো শিল্ড মালভূমি। বোঝা গেল? তো কিভাবে এটা এর উৎপত্তি হলো? যেহেতু মহাদেশের অভ্যন্তরে হয়েছে, তো যখন এই যে আমাদের যে মহাদেশগুলো বিভক্ত ছিল না, তখন যে নামগুলো আমরা ডাকতাম, প্রাচীন যে আদি ভূখণ্ড ছিল, এক প্যানজিয়া ছিল, গন্ডোনা ল্যান্ড ছিল এবং আঙ্গারল্যান্ড ছিল। ঠিক আছে,
তো ভূ আলোড়নের প্রভাবে কি হলো, এই যে আদি অখণ্ড যে ভূভাগগুলো প্যানজিয়া ভেঙে যায়, ঠিক আছে, প্যানজিয়া ভেঙে গিয়ে গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গার ল্যান্ডের মহাদেশীয় বিভিন্ন দিকে সঞ্চরণ বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে দীর্ঘকাল ধরে প্রাকৃতিক শক্তির দ্বারা নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, উচ্চতা হ্রাস পেয়ে গেল, এবং উচ্চতা যেটা প্রথমেই বলছিলাম, উচ্চতা হ্রাস পাওয়ার ফলে যেটুকু দণ্ডায়মান সেটা কিন্তু কঠিন এবং প্রাচীন শিলা সম্পূর্ণরূপে সেখানে দণ্ডায়মান হয়ে রয়েছে, ঠিক আছে। সেই জন্য এটাকে আমরা বলছি শিল্ট মালভূমি, এবং এইভাবেই শিল মালভূমি গড়ে উঠেছে বা উঠছে। এই শিল্ট মালভূমির কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, কি বৈশিষ্ট্য বলো তো, বলো। আমি তোমাদের বলিনি তাও জিজ্ঞাসা করছি। এই যে সংজ্ঞা পড়লাম, উৎপত্তি পড়লাম, সম্পর্কে আমরা কি প্রথম যেটা আমরা বলতে পারি একদম অনায়াসেই, প্রাচীনত্ব। এই মালভূমি ব্যাপকভাবে প্রাচীন হয়ে গেছে, তাই তো, প্রাচীন মালভূমি বলতে পারি। আর কি বলতে পারি, আচ্ছা, এটা অনমনীয় বা সুস্থিত হয়ে গেছে, যে দীর্ঘকাল ধরে উপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে যখন তার উচ্চতা হ্রাস পেয়ে গেল তখন কঠিন শিলার অবস্থান করছে, এবং আগ্নেয় ক্ষয় প্রতিরোধী আগ্নেয় আর রূপান্তরিত শিলা অবস্থান করছে। সমপ্রায় ভূমি বলতে পারি এটা আমরা, কারণ দীর্ঘকাল ধরে যখন ক্ষয়কার্য হয়ে গেছে, হয়ে গিয়ে উপরি অংশ কিন্তু পুরো সমান হয়ে গেছে, এটা সমপ্রায় ভূমি হয়ে গেছে। কেন সমপ্রায় বলছি, কারণ কিছু কিছু অংশে যেখানে একটু বেশি কঠিন শিলা সেখানে সুউচ্চ কিছু পাহাড় বা অনুচ্চ কিছু টিলা আমরা লক্ষ্য করতে পারি, এবং বহু অবশিষ্ট পাহাড় সেখানে দেখা যেতে পারে। এইরকম ভাবেই সেখানটাতে সমপ্রায় ভূমি বলছি। আর হচ্ছে কি বিস্তার, সুবিশাল অংশ জুড়ে এটা বিস্তার করছে, সুবিশাল মহাদেশ জুড়ে বিস্তার করছে। সুবিশাল মহাদেশ জুড়ে বিস্তারিত করছে যদি এমন একটা মহাদেশীয় মালভূমির উদাহরণ আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাহলে সেটাকে আমাদের বলতে হবে সমগ্র আন্টার্কটিকা মালভূমি। এই সমগ্র আন্টার্কটিকা মালভূমি কিন্তু তোমার এই সুবিশাল অংশ জুড়ে বিস্তার লাভ করে আছে। তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম, 1 নম্বর বিস্তার বলেছি, কত অংশ জুড়ে বিস্তার করছে, প্রাচীনত্ব, কত দিন ধরে রয়েছে, অনমনীয়, যেটা সুস্থায়ী, এবং সমপ্রায় ভূমি। এই 4টি বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল মহাদেশীয় মালভূমি। দেখো দুদিকে সমুদ্র এবং মাঝখানে মহাদেশের অভ্যন্তরে যখন এই বিরাট আমরা মালভূমিটা লক্ষ্য করতে পারবো, সেটাকে আমরা বলছি মহাদেশীয় মালভূমি। কি কি উদাহরণ আছে, সারা পৃথিবীতে 12টি মহাদেশীয় মালভূমি আমরা লক্ষ্য করতে পারি। কটি বললাম, 12টি। যদি বলা হয় পৃথিবীতে কটি মহাদেশীয় মালভূমি লক্ষ্য করা যায়, তাহলে আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে, বলতে হবে যে পৃথিবীতে 12টি মালভূমি আমরা দেখতে পাই। তার মধ্যে এশিয়াতে রয়েছে 4টি, ভারতের মধ্যে একটা রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, এছাড়া রয়েছে আরব শিল্ড, ইন্দোচীন শিল্ড এবং সাইবেরিয়ান শিল্ড, ঠিক আছে। এই সাইবেরিয়ান শিল্ড, এই যে তোমাদের পাশে ছবিটা দেখানোর চেষ্টা করি, যেটা একটা সাইবেরিয়া শিল্ডের একটা ক্ষুদ্রতম অংশ। তা পৃথিবীর সর্ববৃহৎ যদি শিল্ড মালভূমি বলা যেতে পারে, সেটাকে আমরা বলবো সাইবেরিয়ান শিল্ড, ঠিক আছে। ইউরোপে একটা দেখা যায় বাল্টিক শিল্ড, ওশিয়ানিয়াতে একটি, পশ্চিম অস্ট্রেলীয় শিল্ড, কুমেরুতে আন্টার্কটিকা শিল্ড, যেটা আমরা আগে উদাহরণটা দেখলাম, সমগ্র মহাদেশ জুড়ে একটা এই মহাদেশীয় মালভূমি লক্ষ্য করা যায়। দক্ষিণ আমেরিকাতেও দেখা যায় গিনি ও ব্রাজিল শিল্ড, আফ্রিকাতে দেখা যায় সাহারা শিল্ড, এবং উত্তর আমেরিকাতে একটি কানাডীয় বা লরেন্সীয় শিল্ড। এই প্রত্যেকটা মহাদেশের প্রত্যেকটা মালভূমির নাম কিন্তু আমাদের সঠিকভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো পাঠ্যসূচি অনুসারে আমাদের যে 4টি মালভূমি আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা সব জানলাম। তো এই যে আরো যে আমাদের এই যে 4টে মালভূমি,
যেগুলো জেনেছি এগুলোর মধ্যে যদি আমরা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা তুলনা করি তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে এবং পরীক্ষায় প্রশ্ন আসে যে সিঙ্গেল পর্বত বেষ্টিত মালভূমি বা লাভা মালভূমি বা লাভা মালভূমি বা শিল্ড মালভূমি বা যদি চারটে মালভূমি একসঙ্গে তুলনা করতে দেয় তো তখন এটাকে আমরা এইভাবে দেখাতে পারবো। ঠিক আছে, তো প্রথমেই একদম শুরুতে আছে দেখো উৎপত্তি হিসাবে পর্বত বেষ্টিত মালভূমি। তো ভূ আন্দোলনে কি হচ্ছে, পাতের চাপে নবীন ভঙ্গিল পর্বত এবং উত্থানের সাথে সাথে এর উৎপত্তি ঘটছে। ব্যবচ্ছিন্ন মালভূমি কি হচ্ছে, নগ্নীভবন প্রক্রিয়ায় ভূমি ক্ষয় হয়ে যাওয়ার ফলে এর উৎপত্তি হয়েছে। লাভা মালভূমি বিদার অনুদ্গমের মাধ্যমে জমাট বেঁধে উৎপত্তি হয়েছে। আর শিল্ড মালভূমি অতি প্রাচীন ভূভাগ, দীর্ঘকাল ধরে নগ্নীভবন ক্রিয়া এর উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, বয়সে বয়সে কোন মালভূমি কেমন আমরা দেখি, পর্বত বেষ্টিত মালভূমি নবীন একদম বয়সে, ব্যবচ্ছিন্ন মালভূমি প্রবীণ কারণ এটা দীর্ঘকাল ধরে ক্ষয় ক্ষয় হচ্ছে, লাভা মালভূমিও নবীন কারণ এটা কি লাভা বিদার অনুৎপাদন হয়ে লাভা অনুৎপাদ হয়ে হচ্ছে, আর শিল্ড মালভূমি হচ্ছে বয়সে অতি প্রাচীন। তাহলে যদি আমাদের কাছে প্রশ্ন আসে সব থেকে প্রাচীন মালভূমির নাম উল্লেখ করো তখন কিন্তু আমাদের শিল্ড মালভূমির নাম উল্লেখ করতে হবে। আচ্ছা, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি আছে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পর্বত বেষ্টিত মালভূমি মানেই হচ্ছে চারিদিকে পর্বত দ্বারা বেষ্টন হয়ে আছে, ব্যবচ্ছিন্ন মালভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে, আর লাভা মালভূমি চ্যাপ্টা এবং সিঁড়ির ধাপ দেখা যাচ্ছে, শিল্ড মালভূমি হচ্ছে সমতল বা মৃদু বন্ধুর। বেশ, এরপর হচ্ছে উচ্চতা। আচ্ছা আমাকে একটু বলো তো পর্বত বেষ্টিত মালভূমির উচ্চতা কেমন হতে পারে, উচ্চতা বেশি হবে। আচ্ছা, ব্যবচ্ছিন্ন মালভূমি এরও উচ্চতা একটু কম হবে, গড় উচ্চতা কম। লাভা মালভূমি এটা হচ্ছে মাঝারি উচ্চতা বিশিষ্ট। শিল্ড মালভূমি খুবই কম, প্রায় সমতল বলতে গেলেই চলে। ঠিক আছে, শিলা গঠন, কি কি শিলা, কোন মালভূমি কি কি শিলা দ্বারা গঠিত হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমাদেরকে। পর্বত বেষ্টিত মালভূমি পাললিক শিলা দ্বারা গঠন লাভ করেছে। আচ্ছা, ব্যবচ্ছিন্ন মালভূমি কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে, লাভা মালভূমি আগ্নেয় লাভা অর্থাৎ ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত লাভ করেছে। আর তোমার শিল্ড মালভূমি অতি প্রাচীন কঠিন শিলা দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে, লাস্ট উদাহরণ, আমাকে উদাহরণ বলো, পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ আমাকে কেউ একটু বলো। তিব্বত মালভূমি হতে পারে, পামির মালভূমি হতে পারে। ভেরি গুড। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ বলো, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড। বা লাভা মালভূমি ডেকান ট্রাপ এবং কিম্বারলে। আচ্ছা, আর শিল্ড মালভূমি কানাডিয়ান শিল্ড মালভূমি আর সাইবেরিয়ান শিল্ড মালভূমি। আচ্ছা, এখানে যে সাইবেরিয়ান শিল্ড মালভূমি বলা হয়েছে এর একটা অন্যতম পরিচয় আছে, কি বলতো? ভেরি গুড, এটি পৃথিবীর সর্ববৃহৎ একটি মহাদেশীয় মালভূমি, সেই নামেও সাইবেরিয়ান শিল্ড মালভূমি পরিচিত আছে। তাহলে এই যে অংশটাতে আমরা এখানটায় দেখলাম চারটি মালভূমি, তাদের মধ্যে তুলনা দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ যে মালভূমি আমরা পড়লাম, তাই মালভূমি কি আদৌ আমাদের মানব জীবনে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বা করতে পেরেছে? অবশ্যই প্রভাব বিস্তার করে। মালভূমি আছে বলেই আমরা মালভূমির অংশ থেকে বিভিন্নভাবে আহ তার অংশ থেকে ব্যাপকভাবে লাভবান হচ্ছি। কিভাবে লাভবান হচ্ছি দেখো, আস্তে আস্তে জানলে আমরা দেখলে বুঝতে পারবো। তো প্রথমত মানব জীবনে মানভূমির এই মালভূমির দু রকম ভাবে প্রভাব বিস্তার করতে পারে, একটা অনুকূল প্রভাব আর একটা হচ্ছে প্রতিকূল প্রভাব। ঠিক আছে,
তো অনুকূল প্রভাবটা কিভাবে হচ্ছে? অনুকূল প্রভাব প্রথমত এই মালভূমি অঞ্চল, সর্বমালভূমি অঞ্চল নয়, কিছু কিছু মালভূমি অঞ্চল, বিশেষ করে লাভা মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলকে খনিজ ভাণ্ডার বলা যেতে পারে। একমাত্র খনিজ তেল ছাড়া মালভূমির সমস্ত রকম খনিজ, যেমন প্লাটিনাম, সোনা, রূপা, তামা, হিরে, এগুলি আমরা এখান থেকে খনন করতে পারি। মূল্যবান খনিজ দ্রব্য এখান থেকে খনন করা হয়। দেখো আমি ছবি একটা দেখিয়েছি, ছবিটা দেখলে বুঝতে পারবে মালভূমির উপরের অংশে বড় বড় যানবাহন এখানে নিয়ে রেখে মালভূমিকে খনিজ কার্য সেখানে করা হয়, খনন কার্য করা হয়, এবং সেখান থেকে খনিজ দ্রব্য আমরা সংগ্রহ করতে পারি। ঠিক আছে। শিল্পের বিকাশ, তাহলে আমরা যখন এই যে খনি থেকে যখন পদার্থগুলো, এই যে খনিজ পদার্থগুলো আমরা সংগ্রহ করছি, খনিজ দ্রব্য আমরা সংগ্রহ করছি, কি কি হতে পারে? লোহা, ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, কয়লা, বিভিন্ন রকম খনিজ দ্রব্য আমরা সংগ্রহ করছি এখান থেকে। তার দরুন এর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে সেই অনুসারী বিভিন্ন শিল্প কিন্তু সেখানে গড়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বোকারো, জামশেদপুর, রাঁচি শিল্পাঞ্চল। এই যে ছবিটা আমি এখানে দেখিয়েছি এটা কিন্তু বোকারো স্টিল প্ল্যান্ট। ঠিক আছে, এই বোকারো স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে এই মালভূমি অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অনুকূল প্রভাবের একটা বললাম খনিজ ভাণ্ডার, 2 নম্বর হলো শিল্পের বিকাশ। আচ্ছা, এর পরে কি কি পয়েন্ট আছে দেখো? জলবিদ্যুৎ উৎপাদন। ঠিক আছে, জলবিদ্যুৎ তোমরা জানো মোটামুটি। আচ্ছা, জলবিদ্যুৎ সম্পর্কে তোমরা জানো। এই যে দেখো পাশে একটা ছবি দেখি, যে ছবিটা হচ্ছে কর্ণাটকের তুঙ্গভদ্রা জলবিদ্যুৎ কেন্দ্র। তো এইখানে যে মালভূমিটা আছে, দেখা গেল বন্ধুর মালভূমির যদি নদী খরস্রোত হয়, নদীর যদি স্রোত বেশি হয় এবং তীব্রতা হয়, তখন কি হয়? খাড়া ঢালে এই জলপ্রপাত তৈরি করা যায়, মানে এই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়, এবং তার যখন জলের গতিবেগটা বেশি থাকে তাকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে আমরা প্রথমে বৃহৎ জলাধার তৈরি করা হয়, করে বাঁধ দেওয়া হয়, বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন আমরা করতে পারি, যথা তুঙ্গভদ্রা। ঠিক আছে, এবং আরো গুলো আছে, সেগুলো শ্রীশৈলম, মেতুর, শিমশা, এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে পর্যটন শিল্প। তো যে কোনো স্থানই, যে আমি ছবিগুলো দেখিয়েছি এতক্ষণে, দেখবি সব ছবিগুলো আমরা যদি কাছাকাছি গিয়ে দেখতে পাই তাহলে কিন্তু দেখতে বেশ লাগে। এবং আমাদের সবাই, আমরা মানুষরা প্রত্যেকেই কিন্তু সবাই ঘুরতে ভালোবাসি, ভ্রমণ পিপাসু বলি আমরা, তাই না? তো যত সুন্দর জায়গা আছে, এবং যখন শুদ্ধ মানুষ পাহাড় দেখতে যায় না, তার আনুষঙ্গিক যে অংশগুলো দেখতে পায় সেখানে মালভূমি লক্ষ্য করা যেতে পারে। তো এখানে বিভিন্ন জায়গায় সে মালভূমিতে যোগাযোগ কেন্দ্র স্থাপন করানোর জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, স্বাস্থ্যকর পরিবেশের জন্য, মানুষ নিজেদের হাওয়া বদলের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। দেখো দ্বিতীয় যে ছবিটা দেখিয়েছে, এটা হচ্ছে তোমার তামিলনাড়ুর কোড়াইকানাল একটা অংশ, মালভূমির অংশ। কি সুন্দর ধাপে ধাপে জিনিসগুলোকে করা হয়েছে, বাড়িগুলো সুন্দর ধাপে ধাপে সেখানে তৈরি হয়েছে, এবং উপরিভাগ চ্যাপটা দেখে আমরা বুঝতে পারছি মালভূমির, এবং ওদিকটা দেখো বেশ খাড়াই অংশ রয়েছে। তো যদি ছবিতেই এত সুন্দর আমাদের দেখতে লাগে, তাহলে বুঝতেই পারছো কত সুন্দর, কি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এর পরেই হচ্ছে বনজ সম্পদ। তো মালভূমি একটা দুর্গম অংশ, সব জায়গায় মালভূমি সহজে আমরা যেতে পারি না। তো এখানে দেখো প্রাকৃতিক ভাবে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। যখনই স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে, এখানে তো কেউ চাষ করতে যাবে না, সম্পূর্ণ প্রকৃতির নিয়মে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। তো এখানে বিভিন্ন ধরনের ভেষজ দ্রব্য থেকে শুরু করে মানুষের নিজের প্রয়োজন হলেও মানুষ সেখান থেকে আসবাবপত্র বা পাতা সেগুলো সংগ্রহ করতে পারে, সংগ্রহ করে মানুষের জীবিকা নির্বাহ করে। আবার এখানে পশুপালনও মানুষ করতে পারে। এই যে 5টি পয়েন্ট আমি বললাম, প্রথমে একদম শুরুতে বললাম মালভূমি হচ্ছে খনিজ ভাণ্ডার, শিল্পের বিকাশ, 3 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন শিল্প, আর হচ্ছে বনজ সম্পদ সংগ্রহ।
এইগুলো গেল অনুকূল প্রভাব। প্রতিকূল প্রভাব কি কি আছে? দেখো, ঠিক প্রতিকূল প্রভাব আছে, এই যে মালভূমি, সব জায়গায় তো মানুষ সমানভাবে যেতে পারে না, বা যখন যায় দেখা গেল কোনো কোনো মালভূমি যেহেতু চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত থাকে এবং উঁচু হয় অনেকটা, সেখানটার শুষ্ক জলবায়ু থাকে, শুষ্ক এবং শীতল চরমভাবাপন্ন। শীতকালে যেমন আমাদের এখানটায় থাকে তোমার শীতল আবহাওয়া থাকে এবং তার সঙ্গে শুষ্ক, অর্থাৎ আমাদের গায়ে কেমন শুষ্কতা থাকে, গায়ে টান পড়ে, তাই না? তো এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়। তো কৃষি অনুন্নতি, এই যে মালভূমি দেখতে পাচ্ছ, যেহেতু মালভূমির উপরিভাগটা বেশিরভাগ অঞ্চলেই পাথুরে মাটি, সেখানে মাটি অনুর্বর, সেভাবে মাটি সেরকম বিকাশ লাভ করেনি, সেজন্য এখানে চাষবাসের বিকাশও সেভাবে হয় না। তবে নিম্ন মালভূমিতে কিছু কিছু জায়গায় কিন্তু চাষবাস লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে। যোগাযোগের অনগ্রসরতা কি আছে? যেহেতু উঁচু নিচু হয়ে যায় এবং উঁচু নিচু হয়ে যায়, ঢেউ খেলানো হয়ে যায়, এবং সব জায়গায় সমানভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায় না। ঠিক আছে। এই গেল মালভূমি মানব জীবনে প্রতিকূল প্রভাব। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ। কেন খনিজ সম্পদে সমৃদ্ধ? ঠিক আছে। দেখো, তোমাদের একটু আগেই আমি বললাম এই যে মালভূমি বিভিন্ন শিলা দ্বারা গঠিত হতে পারে, প্রধানত প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা। ঠিক আছে। এই রূপান্তরিত শিলা যখন দিয়ে গঠিত হচ্ছে, এবং এছাড়াও এই উদ্বেদী আগ্নেয় শিলা, যেটা লাভা মালভূমি, ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য সেখানে কি কি খনিজ দ্রব্য পাওয়া যায়? লোহা, ম্যাঙ্গানিজ, অভ্র, এই সবগুলো পাওয়া যায়। এছাড়াও তামা, মূল্যবান পাথর, এবং নদী অববাহিকায় পাললিক শিলায় কয়লা, নাইট্রেট, এগুলোও পাওয়া যায়। তাই এই মালভূমি অঞ্চলে খনিজ তেলের ছাড়া অন্যান্য বিভিন্ন খনিজ দ্রব্য কিন্তু এক জায়গা থেকে সহজে আমরা আহরণ করতে পারি। অর্থাৎ সহজে নয়, খনিজ তোলা মানেই সেটা একটা বিশাল কঠিন কাজ। মানে একটা বৃহৎ অংশ আছে, সেই জায়গায় জুড়ে আমরা খনন করে সেখান থেকে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য আমরা সংগ্রহ করতে পারি। এক নম্বর আমরা ভারতবর্ষের বলতে পারি ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমিকে কিন্তু ভারতবর্ষের খনিজ ভান্ডার বলা হয়। ঠিক আছে। এর একটা পরিচিত, ওই জন্য ছোটনাগপুর মালভূমি একটা অন্যতম পরিচিত নাম রয়েছে, যেটা হচ্ছে ভারতবর্ষের খনিজ ভান্ডার। এছাড়াও ব্রাজিলের যে উচ্চভূমি রয়েছে, ব্রাজিল মালভূমি, সেখানেও ব্রাজিলের খনিজ ভান্ডার বলা হয়। দেখো, দুটো ছবির মাধ্যমে আমি দেখিয়েছি খনি অঞ্চলে কিভাবে খনি অঞ্চলে বলছি, এই মালভূমি অঞ্চলে কিভাবে খনিজ দ্রব্য সংগ্রহ করা হয়। ঠিক আছে। এগুলো মালভূমি অঞ্চল থেকে খনিজ দ্রব্য সংগ্রহ করছি। তো এই গেল সম্পূর্ণ আমাদের মালভূমির অংশ। ঠিক আছে। এবং লাস্ট যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি তোমাদের শুরুতেই বলেছি, পড়াতে পড়াতে বলেছি, আবার একবার বলছি, লাভা মালভূমির উৎপত্তি বৈশিষ্ট্য বলতে হবে, ডেকান ট্রাপ সম্পর্কে টিকা বলতে হবে, লাভা মালভূমির উদাহরণ বলতে হবে, বলেছি আমি তোমাদের, পর্বত বেষ্টিত এবং লাভা মালভূমির তুলনা আলোচনা করতে হবে, শিল্ড মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য, মানব জীবনে মালভূমির প্রভাব, অর্থাৎ অনুকূল প্রভাব এবং প্রতিকূল প্রভাব, দুটোই এখানে কিন্তু আলোচনা করতে হবে। মালভূমি অঞ্চলকে কেন খনিজ ভান্ডার বলা হচ্ছে, এটাও আমরা বলতে পারি। পর্যটন শিল্পে মালভূমি অঞ্চল কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এগুলো আমরা বলতে পারি। তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে জেনে আসবে। ঠিক আছে। যা পরবর্তী দিনে আমরা একটু আলোচনা করব, কে কেমন বলতে পারছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো দুটো ক্লাস নিয়ে আমরা সমগ্র মালভূমি অংশটাকে আমরা সমাপ্ত করলাম। তো মালভূমি পুরো পাঠটা তোমরা খুব ভালো করে বাড়িতে গিয়ে আরো একবার সবাই দেখবে। এখনো যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, এবং পরবর্তী কোনো ক্লাসে মালভূমি নিয়ে আমরা একটা পরীক্ষা নেব, দেখি কে কতটা ভালো করে জানতে পেরেছো। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।